আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের বেসিক প্লাস জার্নাল, শুধু বেসিক না, প্রকৃত বেসিক, মানে যেটা হচ্ছে জেনুইন বেসিক। ঠিক আছে, বেসিক প্লাস জার্নালের মানে জাবেদা আজকে হচ্ছে ক্লাস নাম্বার 2। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো এবং তোমাদের যারা পরিচিত ফ্রেন্ডস আছে ওদেরকে একটু মেনশন করে দাও, আর ক্লাসটা একটু শেয়ার করে দিও। সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও। সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও। সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাও। মিম ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। সবকিছু কি ক্লিয়ার? হ্যাঁ, সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাও। ওকে ওকে, তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও। আমরা আজকে জাবেদার 2 নম্বর ক্লাস করব। আমি বারবারই বলতেছি, এটা কিন্তু শুধুমাত্র জাবেদার ক্লাস না, এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাকাউন্টিং এর মান সম্মানের ক্লাস, বুঝছো? তুমি যদি এই বেসিক গুলা জানো, সম্পূর্ণ অ্যাকাউন্টিং পারবা, প্রথম পত্র দ্বিতীয় পত্র সকল চ্যাপ্টার তুমি পারবা। তার মানে তোমরা যদি অধৈর্য হয়ে যাও যে স্যার জাবেদারি 3-4টা ক্লাস নেবেন, তাহলে কিন্তু তোমাদের লস হবে। আমি তোমাদেরকে যেভাবে বুঝাচ্ছি, যে বেসিক গুলা দিচ্ছি, মানে মূল বেসিক, ওই বেসিকের উপর থেকে তোমাদের বেসিকটা স্ট্রং করে অন্য একটা চ্যাপ্টারে শিফট করলেই তোমার জন্য সবচেয়ে বেশি মঙ্গল হবে। কারণ অন্য একটা চ্যাপ্টার আমি তোমাকে বেসিক শিখাবো না, জাস্ট অন্য একটা চ্যাপ্টারে শিফট করব আর বুঝাবো, আর তুমি এত সহজে বুঝবা শুধুমাত্র এই ক্লাসগুলোর কারণে। যে কোনো চ্যাপ্টারই হোক তুমি খুব সহজে বুঝবা শুধুমাত্র এই ক্লাসগুলোর কারণে। সেই জন্য প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এই ক্লাসগুলো হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমি কিভাবে পড়াইলে তোমরা অনেক ভালো বুঝবা, সহজে বুঝবা, সেভাবে আমি পড়াবো ইনশাল্লাহ। আমরা তো বলছি যে 2 থেকে 3 মাস আমাদের একদম সম্পূর্ণ ফ্রি ক্লাস চলবে, এই জন্য কোনো পেমেন্ট করতে হবে না। তোমরা জাস্ট দেখো আমাদের অ্যাবিলিটি কেমন, আমরা তোমাদের টিচারের উপযুক্ত কিনা। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের আল্লাহর রহমতে সবকিছু ক্লিয়ার আছে। ওকে, এখন আমি তোমাদেরকে বলি, গত ক্লাসে আমরা বেসিক আলোচনা করার পরে অল্প 2-4টা জাবেদা করেছিলাম। তো আজকে আমি আরো অনেকগুলা জাবেদা নিয়ে আসছি, তবে আজকে জাবেদার মধ্যে কিছু কঠিন জাবেদা আছে, যে কঠিন না আর কি, যে জাবেদাগুলো তোমাদের প্রবলেম ফেস করে ওরকম কিছু জাবেদা আছে, এবং 2-1টা সহজ জাবেদাও আছে। কারণ আমরা তো জাস্ট কালকে বেসিকটা প্রয়োগ করেছি, বেসিক প্রয়োগ করার পরে তো আমরা হুট করে অনেক কঠিন জাবেদা করতে পারি না, কারণ আমাদের পরে আবার মনে হবে যে বেসিকটা কার্যকর না, এরকমটা মনে হতে পারে। ঠিক আছে, এই জন্য আমরা একটু নর্মাল ভাবে অ্যাডভান্সের দিকে যাব। তবে কালকে থেকে আজকে একটু আপডেট আমরা জার্নাল নিয়ে আসছি, জাবেদা নিয়ে আসছি, আমরা করব। করার পরে তোমাদের যদি আমি আমার শীটটা দিব, তোমরা যদি বলো স্যার এই জাবেদাটা একটু করে দেন, ওই জাবেদাটা করে দেন, অথবা তোমাদের যদি কোনো জাবেদা থাকে সেটা কমেন্টে বলবো, আমি করে দিব। তো চলো সবাই আমরা গুরুত্বের সাথে আমরা অঙ্কটা করে আসি। আচ্ছা, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সবাই। তাহলে আল্লাহর রহমতে শুরু করেছি। দেখো, ওকে, 1 নাম্বার জাবেদা। দেখো আমাদের এটা কিন্তু সবসময় জাবেদাটা আমরা দেখি, তো এটা প্রত্যেকটা অঙ্কেতেই জাবেদাটা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এটাকে মূলত বলা হয় প্রারম্ভিক জাবেদা। মানে একজন ব্যবসায়ী তার ব্যবসায়ের শুরুতে যে তার অর্থ অথবা সম্পদ নিয়ে যে সে ব্যবসাটা শুরু করে, ওইটাও তো একটা ব্যবসার জন্য লেনদেন, তাই না? একজন ব্যবসায়ী যখন তার বিজনেসের মধ্যে তার যা আছে, অর্থ থাকে, সম্পদ থাকে, যা কিছু নিয়ে সে ব্যবসা করে অথবা ঋণের মাধ্যমে করে, ওইটাও কিন্তু আমাদের ব্যবসায়ের আর্থিক অবস্থার উপরে প্রভাব পড়ে।
এখন তোমাদের আরেকটা কথা বলি, তোমরা অনেকে হয়তো বা একটু সমস্যা হয় যে কোনটা লেনদেন কোনটা লেনদেন না। আমরা কিন্তু জানি হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ওই, ঠিক আছে? এ সমান এল প্লাস কি ও ই। মনে করো কোনো একটা ঘটনা ঘটছে, কোনো একটা ঘটনা ঘটছে, এটার উপরে প্রভাব পড়ছে, এতে ধরো তোমার সম্পদ বাড়ছে অথবা দায় বাড়ছে কমছে অথবা মালিকানা সত্ত্ব বাড়ছে কমছে। মানে মূল কথা হলো যদি কোনো ঘটনার কারণে তোমার এ সমান এল প্লাস ওই হিসাব সমীকরণের কোনো যদি প্রভাব পড়ে তাহলে সেটা লেনদেন, অন্যথায় সেটা লেনদেন না। দেখো তোমরা অনেকে মুখস্থ করো যে অফিসের জন্য আসবাবপত্রের ফরমায়েশ, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার একজন কর্মচারী মারা গেল, মানে তোমরা মুখস্থ করো। মুখস্থ করার কোনো বিষয় না, তোমাকে বুঝতে হবে অ্যাকাউন্টিং মানে কি, যে তোমার যে একটা ঘটনা ঘটলো সেই কারণে হিসাব সমীকরণের কোনো প্রভাব পড়ছে কিনা। যদি প্রভাব পড়ে তাহলে সেটা লেনদেন, আর যদি প্রভাব না পড়ে তাহলে সেটা লেনদেন না। এখন তুমি যদি এটাই বুঝতে না পারো যে প্রভাব পড়লো নাকি পড়লো না, তার মানে তো তুমি বেসিকটাই জানো না। তাহলে আমি তোমাকে কি শিখাবো বলো? এমনটা হতে পারে যে স্যার আমি বুঝতেছি না, এটা হতে পারে, বুঝছো? কিন্তু তোমাকে অ্যাকচুয়াল ভাবে বুঝে নিতে হবে যে এই লেনদেনের কারণে প্রভাব পড়ছে নাকি পড়ে নাই। এই জন্য তোমাকে কি জানতে হবে? এই যে 6টা উপাদান, 6টা উপাদান ভালো করে তোমাকে জানতে হবে। নর্মাল একটা বিষয়, আমরা আসবাবপত্র ক্রয়ের জন্য ফরমাইশ দিছি। ফরমাইশ মানে কি, যে এই শুনেন আমরা আপনাদের থেকে আসবাবপত্র কিনবো, আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবাবপত্রগুলো দিয়ে আসেন, এতটুকুই জাস্ট। আমরা তাদেরকে টাকাও দেই নাই, তারা আমাদেরকে আসবাবপত্র দেন। তার মানে কি আমাদের এই যে 6টা উপাদান, 6টা উপাদানের কোনো পরিবর্তন হয়েছে? কোনো কিছুর পরিবর্তন হয়নি। যদি 6টা উপাদানের পরিবর্তন হয় সেক্ষেত্রে লেনদেন হবে, যদি 6টা উপাদানের কোনো পরিবর্তন না হয় সেক্ষেত্রে লেনদেন না। আমি তোমাকে বলবো না যে এই দফাগুলা লেনদেন না, তুমি মুখস্থ করে নাও। এটা আসলে অ্যাকাউন্টিং না। অ্যাকাউন্টিং কোনো মুখস্থের বিষয় না, তোমাকে বুঝতে হবে, বুঝছো? এবং অ্যাকাউন্টিং এ যেমন এইগুলা কমন, ওইগুলা কমন, এগুলো আসবে ওইগুলো আসবে না, এরকম কোনো কিছু নাই। তোমাকে অ্যাকাউন্টিং এর রুলস নিয়ম শিখতে হবে, ঠিক আছে? কোনো সাজেশন চলবে না, তুমি সম্পূর্ণ রুলস নিয়ম শিখবা। বোর্ড পরীক্ষক যে প্রশ্ন করুক ওই প্রশ্ন সলভ করার দক্ষতা তুমি তৈরি করবে, এটা হচ্ছে অ্যাকাউন্টিং। এই যে 10টা অঙ্ক দিলাম তোমাদের কমন পড়বে, এটা কি জানো? এটা হচ্ছে তোমার মেধাকে তুমি নিজে নষ্ট করতেছো। এরকম কোনো পড়াশোনা কখনোই করবা না। তুমি নিয়ম শিখবা, কিভাবে সলভ করতে হয় সলভ করা শিখবা, তাহলে তোমার সাথে কেউ পারবে না। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি যে কোনটা লেনদেন কোনটা লেনদেন না। ওকে, এখন আমরা একটু বেসিকের সাথে এটা করব। আমি জানি তোমরা সবাই অনেকে অঙ্কটা পারবা, কিন্তু আমি একটু বেসিক থেকে বুঝাই, এরপর আমি আরেকটা জানাল দিব। এটার মধ্যে আবার একটু ঝামেলা আছে, একটু খেয়াল করো। মিসেস জারিন নগদ 1,80,000 টাকা, যন্ত্রপাতি 2 লাখ টাকা এবং ব্যাংকে 40,000 টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন বা শুরু করেন। মিসেস জারিন উনি হচ্ছে মালিক, উনি ব্যবসায়ে নগদ দিচ্ছে 1 লাখ টাকা। এখন বলতো নগদ কি 6টার মধ্যে কোনটা? সম্পদ। নগদ টাকা ব্যবসায় দেওয়ার কারণে নগদ নামক সম্পদ ব্যবসায় বাড়ছে, সেই জন্য নগদান হিসাব কি? ডেবিট। আমি টাকা লিখবো না কারণ এখানে ঝামেলা আছে। এরপর দেখো যন্ত্রপাতি, এটা 6টার মধ্যে কোনটা? সম্পদ। যন্ত্রপাতি ব্যবসা দিলে যন্ত্রপাতি ব্যবসায় বাড়বে, সেটা আমাদের জন্য কি হবে? ডেবিট হবে, কারণ সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। যন্ত্রপাতি হিসাব ডেবিট। এরপর হচ্ছে ব্যাংক ঋণ। শোনো, এই ব্যাংক ঋণ মানে হচ্ছে মালিক একটা ব্যাংক থেকে ঋণ করে আনছে। বলতো এই ব্যাংক ঋণ 6টার মধ্যে কোনটা? এটা কি সম্পদ নাকি দায় নাকি খরচ নাকি আয় নাকি ব্যয় নাকি উত্তোলন? একটু কমেন্ট করো, ব্যাংক ঋণ 6টার মধ্যে কোনটা? তুমি যদি বলতে পারো যে ব্যাংক ঋণ 6টার মধ্যে এটা, যন্ত্রপাতি 6টার মধ্যে সম্পদ, নগদ সম্পদ, তোমার থেকে ভালো অ্যাকাউন্টিং কেউ পারবে না। অনেক টিচার এই ক্লাসটা দেখবে, আমি তাদের কাছে প্রশ্ন, যারা এই 6টা উপাদান পুঙ্খানুপুঙ্খানুভাবে চিনে,
তারা সব থেকে বেশি অ্যাকাউন্টিং জানবে, সব থেকে ভালো অ্যাকাউন্টিং জানবে, এবং তাদের অ্যাকাউন্টিং এ ভুল কম হবে, তারা বেশি প্রবলেম সলভ করতে পারবে, এবং তারাই আপ লেভেলে থাকবে, এর উপরে অন্য কারো যাওয়ার সামর্থ্য থাকবে না, কারণ এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর মূল বিষয়। আচ্ছা, এখন এটা হচ্ছে দায়। ব্যাংক ঋণ কি? 6টার মধ্যে দায়। এখন ব্যাংক ঋণ যে আনছে মালিকে, মিসেস জানেন যে ব্যাংক ঋণ আছে 40,000 টাকা, এই ব্যাংক ঋণের টাকা ব্যাংকে দিতে হবে, তাহলে কি কোনো কিছু কাউকে যদি পরিশোধ করতে, সেটা আমাদের জন্য দায়। এখন দায় বাড়লে কি হয় বলতো? দায় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। দায় বাড়লে কি হয়? ক্রেডিট হয়, আমরা জানি, কালকে আমরা পড়েছিলাম। তাহলে দায়টার নাম কি? যে নাম হবে সেটা ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ কি? ক্রেডিট। ওকে, আর কোনো কিছু নাই, ঠিক আছে? এখন কথা হলো, এখানে হঠাৎ করে একটা মূলধন চলে আসবে। মূলধনটা আসার তো কারণ আছে। কারণ হচ্ছে আমরা জানি ব্যবসায় মালিকে যা কিছু দেয় সেটাই কি? মূলধন। তোমরা মূলধন ক্যালকুলেশন করতে গিয়েও একটা ঝামেলায় পড়ে যাও, যে নগদ টাকা যন্ত্রপাতি যোগ করব, যোগ করার পরে এই দায়টা বাদ দিব, তারপরে যে টাকাটা আসবে সেটা মূলধন। বিশ্বাস করো, এটা যারা বিশ্বাস করো বা এটা যারা ফলো করো, এটা একবার একটা বানানো সিস্টেম, বা এটা হচ্ছে তোমার মুখস্থ একটা আইটেম, বুঝছো? অ্যাকচুয়াল যে বিষয়টা যে এখানে মূলধন কি? মালিক যা দেয় সেটা ব্যবসার জন্য মূলধন। তাহলে আমরা জানি মালিক এখানে কিছু না কিছু দিয়েছে, তাহলে ব্যবসার মূলধন বাড়ছে। মূলধন বাড়লে কি হয়? ক্রেডিট হয়। খেয়াল করো, আমি কোনো রুলস বা নিয়মে যাব না, তাহলে মূলধন হিসাব ক্রেডিট। খেয়াল করো, তাহলে তুমি অনেক সময় এটা হয় যে এটা লেখো, এটা লেখো, এটা লেখো, তারপরে মূলধন লেখো। তোমার সাহস হয় না যে মূলধনের টাকাটা আগে লিখতে। এই সাহসটা তোমাকে তৈরি করতে হবে। খেয়াল করো, আমি আগে মূলধনটা লিখবো, দেখো হইব কিনা। দেখো, মিসেস জারির নগদ টাকা, এটা কে দিচ্ছে? মালিকে দিচ্ছে। যন্ত্রপাতি 2 লাখ টাকা কে দিচ্ছে? মালিকে দিচ্ছে। তাহলে মালিকে কত দিল? 1,80,000 আর 2 লাখ, 3 লাখ টাকা। এটা কে দিচ্ছে? মালিক দেয় নাই। মালিক যা দেয় তাই মূলধন। তাহলে মালিক কত দিল? 2 লাখ আর 1 লাখ, তাহলে 3,80,000 টাকা। যেহেতু মালিকের 3,80,000 টাকার সম্পদ দিছে, সে যা কিছু ব্যবসা দিবে তাই মূলধন। মূলধন বাড়বে, মূলধন বাড়লে ক্রেডিট হবে, মূলধন হিসাব ক্রেডিট, 3,80,000 টাকা। ওকে ওকে, এখন মনে করো আমি এটা লিখবো, আমার ইচ্ছা হইতাছে, আমার যেটা ইচ্ছা আমি এটা লিখবো। আমি এখানে কোনো রুলস মেনটেন করবো না, আমি এটা লিখবো। নগদ আমি হিসাব ডেবিট। নগদ হচ্ছে সম্পদ। আমার কি পরিমাণ সম্পদ ব্যবসায় বাড়বে, কি পরিমাণ নগদ টাকা ব্যবসায় বাড়বে, সেটাই ডেবিট হবে। দেখো খেয়াল করো, মালিক দিছে নগদ কত? 1,80,000। ব্যাংক থেকে নগদ আনছি কত? 40,000। ঠিক আছে, ব্যাংক থেকে আমি কত ঋণ আনছি? 40,000। তাইলে আমার টোটাল নগদ নামের সম্পদ কত আসছে? 40 আর 80, 1,02,20,000। তাহলে আমার নগদ টাকা বাড়ছে 2,20,000 টাকা। কেন? কারণ আমার এই মুহূর্তে আমার বিজনেসে নগদ বাবদ টাকা ঢুকছে 2,20,000। সেই জন্য আমি 2,20,000 টাকা নগদ সম্পদ বাড়লে ডেবিট হয় সেটা দিব। এরপরে হচ্ছে আমাদের এই যন্ত্রপাতি কে দিচ্ছে? মালিক। তাহলে আমাদের যন্ত্রপাতি কি বাড়লো না? এটা একটা সম্পদ। সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। তাহলে সম্পদ 2 লক্ষ টাকা বাড়ছে, ডেবিট হয়। ওকে, এখন কত হচ্ছে? আমার দায় আছে, ঋণ হিসাব ক্রেডিট। দায়, তোমরা বলো তো, দায় বাড়লে ক্রেডিট হয়, তাহলে দায়ের পরিমাণ কত বাড়ছে বলো তো? দায়ের পরিমাণ কত বাড়ছে বলো, কমেন্ট করতে দেখি একটু তোমরা কে কে আছো। দায়ের পরিমাণ কত বাড়ছে? দায়ের পরিমাণ কত বাড়ছে? আমি যখন পড়াবো তখন অনেক মনোযোগ দিয়ে পড়াবো। আমি কমেন্ট কম দেখি, কিন্তু আমি যখন কমেন্ট দেখবো তখন কমেন্ট করবা। তোমাদের কোনো সমস্যা হলে বলবো, আমি সেটা সলভ করবো। আচ্ছা আচ্ছা, তাসনুবা তারান্নুম ইন, আচ্ছা 40,000। সুহানা ইসলাম সোহা বলছে এগুলা ওর কমপ্লিট। আমি জানি আপু, আমরা অনেকে বেসিক ভালো জানি, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমরা যে বেসিকে করতেছি, এই বেসিকটা যদি না জানা থাকে যাদের, তারাও যেন এই বেসিকটাই জানে। এই বেসিকে শিফট করতে হবে, ভালো অ্যাকাউন্টিং জানতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে 40,000 টাকা আমার বাড়ছে। তাহলে 40,000 যদি বাড়ে, আমার 40,000 টাকা ঋণ ক্রেডিট। দেখো আমি কিন্তু কোথাও ডেবিট ক্রেডিট মিলাই নাই যে আমার কি ডেবিট ক্রেডিট মিলবে কিনা।
আমি জানি ডেবিট ক্রেডিট মিলবে মানে 14 গোষ্ঠী মিলবে, কারণ আমি যে অ্যাকচুয়াল বেসিক অঙ্ক করতেছি এখানে না মিলার কিছু নাই, 100% মিলবে। এখন তুমি গিয়ে দেখো তোমার ডেবিট পক্ষে কত টাকা হয়েছে, ক্রেডিট পক্ষে কত টাকা হয়েছে, একদম হুবহু মিলে যাবে। আমার দেখার কোনো ব্যাপার না, এটা শেষ ঝামেলা। ওকে, গুড। যারা যারা কমেন্ট করেছো, এরপরে প্রশ্ন হচ্ছে এটা দেখো, 5 আমাদের শীটে 5 আমাদের কিন্তু একটা শীট দিয়ে দিছি আমরা, এই যে আমাদের পিডিএফ শীটটা দিয়ে দিছি। এই পিডিএফ শীটের মধ্যে তোমাদের এখানে জার্নাল আছে 146টা। এই 146টা তুমি ভালো করে পড়বা, এবং শুধুমাত্র জার্নাল পড়া না, বেসিক সহ পড়তে হবে। তোমার লাইফে কখনো অ্যাকাউন্টিং অন্য কোনো জার্নাল অথবা কোনো চ্যাপ্টারে সমস্যা হবে না। এই শীটটা যারা না পাইছো আমাদের পেজে দেখবা যে শীটের লিংক দেওয়া আছে, শীটে একদম পিডিএফটা ডাউনলোড করে বাসায় নিয়ে যাবা। ওকে, তাহলে শীটের 5 নাম্বার দেখো, এরকমটা কখনো হতে পারে না। দেখো, জনাব আনাফ 20,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। আচ্ছা, এরকমটা কি হয় না যে আমার বিজনেস করতে ইচ্ছা হচ্ছে, আমার এখন প্রবলেম, আমার নিজের টাকা নেই, আমি 20,000 টাকা কারো কাছ থেকে ঋণ এনে ব্যবসা শুরু করছি, এরকম হয় না? অবশ্যই হয়। তাহলে তোমরা এই জানাটা দাও তো, এটা যাবে কি হবে একটু বলো তো দেখি, বলো। যারা একটু ভালো পারো এই 5 নাম্বারটা জাবেদা কি হবে বলো দেখি, কে কে এটা জাবেদাটা পারো। তোমাদের কমেন্টের পরে আমি এটা বুঝিয়ে দিব, যদি কারো সমস্যা থাকে একটু সংক্ষিপ্ত লিখে দিলে হবে, সমস্যা নেই। আচ্ছা, তাসনুবা তারামুন বলছে যে ব্যাংক ঋণ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আচ্ছা, একজন। ওকে, আচ্ছা, আমি যদি সেট রিয়েক্ট দিই তাহলে মনে করবা যে তোমার মানে আনসারটা হয় নাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এসিসি ইন্টারমিডিয়েটের ক্লাস হিসাব বিজ্ঞান। তোমরা যদি কেউ যদি 9 10 থাকো তারাও এই ক্লাসটা করতে পারবা, কোনো সমস্যা নেই। যারা ক্লাস 10 আসো, যাদের হিসাব বিজ্ঞান আছে, তোমরা এই ক্লাস করতে পারবা, কোনো সমস্যা নেই। কই তোমরা যে কারা কারা আছো একটু কমেন্ট করো, যারা যারা পারো একটু বেসিক প্রয়োগ করো। আমি ভুল তোমাদের হবে, শুধু তোমাদের কেন ভুল হবে, ভুল আমাদেরও হবে। আমরা কি সম্পূর্ণ হিসাব বিজ্ঞান পারি? পারি না। যে বলবে যে সে সম্পূর্ণ অ্যাকাউন্টিং পারে, সম্পূর্ণ হিসাব বিজ্ঞান পারে, তার মতো বলদ কেউ নাই। কারণ হচ্ছে একটা সাবজেক্টে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হলে 2 থেকে 300 বছর সময় লাগে। আর আমি 5 বছর 6 বছর করে এক পুরো হিসাব বিজ্ঞান পাইলাম, মানে আমি বাহাদুরি করতে পারবো, কিন্তু আসলে আমার পক্ষে সম্পূর্ণ হিসাব বিজ্ঞান বোঝা সম্ভব না, কারণ আমার এত হায়াত হয় নাই। আমি 2 থেকে 300 বছর পরে একটা সাবজেক্ট সঙ্গে দাঁড়াবো। তাহলে বুঝতে হবে হিসাব বিজ্ঞান যে কোনো একটা সাবজেক্ট হয়, আমরা যে সব পারি এরকম না, আমরাও শিখতেছি, তোমরাও শিখতেছো। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, তাহলে ফয়সাল বলছে ব্যাংক ঋণ হিসাব ডেবিট, মূলধন ক্রেডিট। আচ্ছা, আমি ফয়সালকে সেট ডিরেক্ট দিলাম। আচ্ছা, নগদান ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট। মিম ইসলাম বলছে নগদান ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। তাহলে আমি 3টা আনসার পাইছি। আর কারো আনসার? আচ্ছা আচ্ছা, অদরা হক বলছে ওকে। তারপর হচ্ছে ঘুরে ফেলছো, সোহানা বলছে নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। ওকে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে 2 জনের হয়েছে, আমি 2 জনকে লাভ ব্রেক দিয়েছি, এবং 3 জনের আরেকজন মানে রিপ্লাই কমেন্ট করছে সেটাও দেখেছি। ওকে, গুড, কোনো সমস্যা নেই। দেখো, আচ্ছা আমি এখন একটু বুঝাই। দেখো, জনাব আনাফ 2 লাখ টাকা নিয়ে 2 লাখ টাকা ব্যাংক ঋণে সে ব্যবসা শুরু করছে। আচ্ছা, সে ব্যাংক 2 লাখ টাকা সে নিজে থেকে দেখ, ব্যাংক থেকে আনো বা তার ফ্রেন্ডদের কাছ থেকে আনো, ব্যবসায় কিন্তু 2 লাখ টাকা আসছে। তো 2 লাখ টাকা কি নগদ টাকার সম্পদ, সম্পদ ব্যবসায় আসলে সম্পদ বাড়লে ডেবিট হয়, নগদান হিসাব ডেবিট। ঠিক আছে, 2 লাখ টাকা। তোমরা যদি মনে করো যে তোমরা অনেক বেশি বুঝো বা পারো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার ক্লাসটা একটু কইরো। আমি বলে দিলাম তোমাদের ইন্টারমিডিয়েট মানে বিশেষ করে এসিসি তে যারা অ্যাকাউন্টিং করতেছো, তোমাদের ধ্যান ধারণা ইনশাআল্লাহ আমি চেঞ্জ করে দিব। আমার মধ্যে ওরকম কিছু আছে, তোমরা জাস্ট তুমি পারো, তারপরও ক্লাস করবা, তুমি দেখবা যে কি নিতে পারতেছো আমার কাছে, আমি তোমাদের কি দিতে পারতেছি ইনশাআল্লাহ।
কোনো ইয়ে করবো না, ঠিক আছে? তোমাদের ধারণা চেঞ্জ করে দেবে অ্যাকাউন্টিং নিয়ে। এখন দেখো, এই 2 লাখ টাকা কিন্তু মালিক দেয় নাই, এই 2 লাখ টাকা কিন্তু মালিক দেয় নাই, সে 2 লাখ টাকা ব্যাংক থেকে ধার আনছে। তাহলে একদিকে যেমন আমার নগদ সম্পদ বাড়ছে, ব্যাংক থেকে ঋণ আনা এটা হচ্ছে আমার জন্য দায়, আর একদিকে দায় বাড়ছে, সেই জন্য ব্যাংক ঋণ ক্রেডিট। যাদের হয়েছে তাদেরকে ধন্যবাদ। ব্যাংক ঋণ ক্রেডিট কত টাকা? সেম 2 লাখ টাকা ঋণ আছে, 2 লাখ টাকা, ঠিক আছে? এখন অনেকে বলতে পারো, স্যার আমরা তো জানি ব্যবসা শুরু করলে মূলধন হয়, এখানে কেন মূলধন হইল না? ভাই, এটা একটা ভুয়া কথা। ব্যবসা শুরু করলে মূলধন হবে এমন কোনো কথা না। এখানে মূলধন হয়েছে, হয় না। মূলধনের মিনিং কি? মালিক কোনো কিছু ব্যবসায় দিলে সেটা মূলধন। এখানে 1 টাকা মালিকে দেয় নাই। যদি 1 টাকা মালিকে দিত তাহলে মূলধন আসতো। এখানে 1 টাকা মালিকে দেয় নাই, সেই জন্য এখানে মূলধনের কোনো স্থান নেই। বুঝছো? সবাই এই 5 নাম্বারটা একটু ক্লিয়ার লিখে দাও। সবাই 5 নাম্বারটা একটু ক্লিয়ার লিখে দাও। কমেন্টে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, তোমরা একটু 5 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। ওকে, সবাই তাহলে একদম ক্লিয়ার, ঠিক আছে? কোনো সমস্যা নাই, যারা পারো তারা তো পারো, যারা পারো নাই তারা শিখো। ওকে, এরপরে দেখো, এই যে একটা কঠিন জাবেদা আসছে, এখন এটা তোমাদেরকে বুঝতে হবে। আমি জানি এই জাবেদাটা 90% স্টুডেন্ট পারে। কত পার্সেন্ট? 90% স্টুডেন্ট এই জাবেদাটা পারে। কিন্তু এই জাবেদাটা কিভাবে হয়েছে আমি সেটা শিখবো। দেখো, আসবাবপত্রের অবচয়। তুমি একটা আসবাবপত্র আনছো, ঠিক আছে? একটা আসবাবপত্র আনছো, ধরো একটা টেবিল, তোমার বিজনেস একটা টেবিল আনছো, এটার দাম হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে? এই টেবিলটা তুমি যখন ব্যবহার করবা, এই ব্যবহারজনিত কারণে এই টেবিলটার একটা মূল্য হ্রাস পাবে। কিভাবে মূল্য হ্রাস পাবে? মানে দামটা কমতে থাকবে, ভ্যালুটা কমতে থাকবে। তো তুমি চিন্তা করলা যে এই টেবিলটা 10 বছর ব্যবহার করা যাবে, তাহলে তুমি 10 দিয়ে ভাগ দিয়া 2,000 করে তুমি ভাবলা যে প্রতি বছর 2,000 টাকা খরচ হয়, অবশ্যই হয়। যাই হোক, মানে এটা একটু বেসিক বল। এখন খেয়াল করো, একটু ভালো করে বুঝো। ওকে, তাহলে আসবাবপত্রটা কি? আসবাবপত্র এটা হচ্ছে কি? সম্পদ। আসবাবপত্র কি? সম্পদ। খেয়াল করো, যখন আসবাবপত্রের অপচয় হয়, ব্যবহারজনিত কারণে আসবাবপত্রের মূল্য কমে, অপচয় হতে থাকে। এই অপচয়টা কি আমাদের জন্য খরচ নাকি আয়? বলতো 6টার মধ্যে কোনটা খরচ নাকি আয়? তোমাকে সবসময় ইন্ডিকেট করতে হবে, আমি যে উপাদানটাকে দেখতেছি আমার সামনে, সেটা কি খরচ নাকি আয় নাকি সম্পদ নাকি দায়? 6টার মধ্যে সে কোনটা, এটা তোমার সবার প্রথম সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট ছাড়া তুমি হাজার জাবেদা পারো, কোনো লাভ হবে না। এই জন্যই তোমরা অনেকে ভালো অ্যাকাউন্টিং পারো কিন্তু আর্থিক অবস্থা পারো না, অন্যান্য অঙ্কগুলো পারো না। সব থেকে বড় কারণ হচ্ছে এটা কি? খরচ। আচ্ছা, এখন আমরা এটা অনেকেই জানি। আমার কিন্তু বিষয়টা না যে আমার জাবেদা তোমরা এটা পারো, আমি জানি। আমি লিখতেছি জাবেদাটা, আমাদের খরচ বাড়লে কি হয়? ডেবিট হয়। খরচ বাড়লে ডেবিট হয়, সেই জন্য আসবাবপত্র হিসাব কি? ডেবিট। কারণ আমার খরচ বাড়তেছে, কারণ আসবাবপত্র হচ্ছে খরচ বাড়তেছে। আসবাবপত্র হিসাব কি? অপচয় হিসাব কি? ডেবিট। খরচ বাড়লে কি হয়? ডেবিট হয় 1100 টাকা। আমি জানি এটা তোমরা জাবেদা পারো, সমস্যা নাই। কিন্তু আমি দ্বিতীয় লাইনটা যেটা লিখবো, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট কত টাকা? 1100 টাকা। দেখো, এটা এই জাবেদাটা 90% স্টুডেন্ট পাবে, কিন্তু আমি তোমাদেরকে অ্যাকচুয়াল ব্যাখ্যাটা আজকে দিব, আসলে এটা কি, কেন হয়েছে। ওকে, অনেকেই জাবেদা কমেন্ট করে ফেলছো। দেখো, খরচ বাড়লে ডেবিট হয়, কিন্তু এটাও তো আমি জানি যে এটাও কি?
কোনো না কোনো একটা উপাদান, এটা 6টার মধ্যে যে কোনো একটা হবে, হয় সম্পদ হবে, না হয় দায় হবে, না হয় আয় হবে, না হলে ব্যয় হবে, না হলে কি হবে, 6টার মধ্যে ও একটা কিছু হবে। কারণ ও একটা কিছু না হয়ে ওর ক্রেডিট হওয়ার কোনো ক্ষমতা নাই। সে ক্রেডিট হয়েছে মানে কি, সে রুলস অনুযায়ী হয়েছে। এখন দেখতে এটা কি, চলো আমরা একটু দেখে আসি। তোমার যদি আসবাবপত্র অপচয় হয়, তুমি কিন্তু এরকম জানালাটা দিতে পারতা, তোমার অপচয় বাড়ছে খরচ ডেবিট, আর তোমার আসবাবপত্রের দাম কমে গেছে ক্রেডিট। আসবাবপত্রের দাম কমে গেছে কি ক্রেডিট, এরকম জানালা তুমি দিতে পারতা। কারণ তোমার নর্মাল দেখতেছো সম্পদ খরচ হয়েছে, সম্পদের বইলে কমে গেছে, সম্পদ ক্রেডিট। তোমরা জানো আমরা হচ্ছে এই জাবেদাটা 2000, আমি 2013 সালে এসএসসি দিছি। এসএসসি 2013 সালে আমরা এসএসসি দিছি। 2013 সালে আমরা এই জাবেদাটাই দিতাম, আমরা কিন্তু এই জাবেদাটা দিতাম না, বুঝছো, আমরা এই জাবেদাটা দিতাম। তখন এটা কি করেছে জানোনি, এটাকে আধুনিক করা হয়েছে। আধুনিক মানে হচ্ছে, ঠিক আছে তোমার সম্পদ যে অপচয় হইতাছে, এটা সাথে সাথে মাইনাস করার দরকার নাই, এটাকে একটু জমাও। এটা কি জমাও, ধরো তোমার প্রতি মাসে বা প্রতি বছর ধরো 1100 করে অপচয় হইতাছে, প্রতি বছর 1100 করে অপচয় হইতাছে, বা প্রতি মাসে, এটাকে তুমি একটু জমাও, প্রতি মাসে একটা অপচয় জমাও, জমাইতে থাকো, বুঝছো। এই অপচয়টাকে যখন আমরা জমাই, ভবিষ্যৎ ব্যবস্থা মানে ভবিষ্যতে আমরা এটাকে মাইনাস করবো, এরকম জমাই। এই অপচয় জমানোটাকে বলা হয় পুঞ্জীভূত অপচয়। কি বলা হয়, পুঞ্জীভূত অপচয়, অথবা আরেকটা নাম আছে অপচয় সঞ্চিতি, ঠিক আছে। এখন এই যে আমরা অপচয়টাকে জমাইতেছি, আমরা যে প্রতি মাসে অপচয়টা জমাইতেছি, এটার কারণে আমার আসবাবপত্র কি এক সময় কমবে নাকি বাড়বে বলো তো দেখি, একটু কমেন্ট করো, দেখো একটু বলো। দেখো আমি তোমাদেরকে একদম মূল জিনিসটা শিখাইতেছি, হয়তো একটু সময় লাগতেছে, কিন্তু ভাই যা শিখবা জীবনে কোনোদিন পিছনে তাকাইতে হইব না। যে তুমি ভুল শিখছো, কোনো টিচার এসে তোমাকে বলবে না এটা, ঠিক আছে। আর আমি যদি ভুল শিখাই আমাকে সেটা বলবা, ওকে। বলো তো দেখি এটা কমবে কিনা, হ্যাঁ বল। এই যে আমি অপচয়গুলো জমাইতাছি, যে আমার যে আসবাবপত্রের অপচয়টা হইতাছে, আমার সম্পদের অপচয়টা হইতাছে, আমি যে জমাইতাছি, এই কারণে, এই জমানোর কারণে একটা সময় গিয়া আমার এই অপচয় আসবাবপত্র থেকে আমার এটা বাদ দিতে হবে, এটা কমে যাবে আসবাবপত্রকে। এটা এই পুঞ্জীভূত অপচয়টা কি, জমানো অপচয়টা আসবাবপত্র কি করবে, এক সময় কমিয়ে দিবে। কারণ তুমি 5 বছর পরে যে হিসাব করো, 5 বছর পরে তুমি দেখবা যে তোমার যে আসবাবপত্র আছে, তোমার সব অপচয় বাদ দিবা, এখান থেকে কি করবা, বাদ দিবা। এবং আসবাবপত্র থেকে পুঞ্জীভূত অপচয় অলওয়েজ বাদ হয়, 10 মধ্যে গেলে দেখবা 8-7 অলওয়েজ বাদ হয়, কমবে। তাহলে যদি কমে, তাহলে ও তোমার সম্পদের কি করতেছে, সম্পদকে হ্রাস করতেছে। সম্পদকে হ্রাস করা মানে ওই হচ্ছে সম্পদের শত্রু। তো ও যদি ওর শত্রু হয়, তাহলে ওর নাম কি দেওয়া যায়, বিপরীত সম্পদ। আমাদের একজনের এগেইনস্টে যখন আরেকজন থাকে, আমরা এটাকে শত্রু বলি বা প্রতিপক্ষ। তাহলে এই সম্পদকে যেহেতু ও এক সময় হ্রাস করে দিবে, এই জন্য এই আসবাবপত্রের পুঞ্জীভূত অপচয় ও হচ্ছে কি বিপরীত সম্পদ। তুমি জানো ওর অরিজিনাল নাম কি, ওর অরিজিনাল নাম হচ্ছে বিপরীত সম্পদ। বিপরীত সম্পদ, এটা হচ্ছে ওর অরিজিনাল নাম, এটা হচ্ছে জন্মগত নাম। তাহলে পুঞ্জীভূত অপচয় কি, বিপরীত সম্পদ, ওকে। একটু পরে আমি আরেকটু কথা বলতেছি। তাহলে তুমি খেয়াল করো, খরচ বাড়লে যদি ডেবিট হয়, তাহলে এটাও তো একটা বিপরীত সম্পদ। সম্পদ বাড়লেও যদি ডেবিট হয়, তাহলে বিপরীত সম্পদ বাড়লে অবভিয়াসলি কি হবে, ক্রেডিট হবে। সেই জন্য অপচয় ডেবিট, পুঞ্জীভূত অপচয় ক্রেডিট। সবাই 55 নম্বর বুঝলে একটু কমেন্ট করে দাও, লাভ দিয়ে একটু কমেন্ট করে দাও। তাহলে আমরা যদি এমসিকিউতে দেখি যে পুঞ্জীভূত অপচয় কি, এটাকে তুমি কি বলবা, বিপরীত সম্পদ। কি বলবা, বিপরীত সম্পদ। কিন্তু অনেক সময় এমসিকিউতে দেখা যায় বিপরীত সম্পদ থাকে না, থাকে দায়। তখন তুমি এটাকে আবার কি, দায়ও বলতে পারবা। কিন্তু মনে রাখতে হবে, বিপরীত সম্পদ উপস্থিত থাকা অবস্থায় তুমি এটাকে কখনোই দায় বলতে পারবে না, কারণ এর পরিচয় কিন্তু দায় না, এটা হচ্ছে বিপরীত সম্পদ। যেহেতু সম্পদের বিপরীত, সেই জন্য এটাকে দায় বলা যায় কারণ বিশেষে, কিন্তু নর্মালি ওর বাপ দাদার জন্মগত ভাবে হচ্ছে বিপরীত সম্পদ, ঠিক আছে, ওকে। তাহলে আমরা সবাই একটু ক্লিয়ার লিখে দেই।
কারো কি কোনো সমস্যা আছে? মিম ইসলাম বুঝতে পেরেছো? তুমি বলছিলে আরেকবার বলার জন্য, এখন কি বুঝতে পেরেছো মিম ইসলাম? ওকে। এই জন্য এই জাবেদাটা দেখো ভাই, তোমরা, আমি তো বলছি যে এই জাবেদাটা পারো 90%, সারা বাংলাদেশে অ্যাকাউন্টিং এ যারা আছে 90% স্টুডেন্ট জাবেদাটা পারে। কিন্তু আমি তোমাকে যেটা শিখাইছি এটাই কিন্তু শিক্ষা। এখন তুমি বুঝে গেছো যে পুঞ্জীবিত অবচয় কিন্তু সম্পদকে হ্রাস করে। তুমি দশমের দিকে কি করবা, যে পুঞ্জীবিত অবচয় ধৈরাই না, সম্পদ থেকে যে সম্পদ অবচয় সেটাকে হ্রাস করে দিবা, বুঝছো? এবং তোমার মাথায় আরেকটা কাজ করবে যে এটা তো বিপরীত সম্পদ, এটা তো রেয়া মিলের কখনোই ডেবিট পাশে যাবে না, কারণ সম্পদ ডেবিট পাশে যায়, বিপরীত সম্পদ অলওয়েজ কি ক্রেডিট পাশে যাবে। ক্লিয়ার? দেখছো, এই হচ্ছে তোমার হিসাব। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী স্টেপ। ওকে, এখন হচ্ছে 108 নাম্বার। এই জাবেদাটা তোমাদের আরো বেশি সমস্যা হয়। চলো আমরা প্রত্যেকটা জিনিস আমরা লাইফ থেকে উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। একটা বেসিকে সব চ্যাপ্টার পারবা। আমি যখন দ্বিতীয় পত্র ধরমু, তুমি কল্পনা করতে পারবে যে ওই দ্বিতীয় পত্র এই বেসিক দিয়ে শেষ হয়ে যাবে। দ্বিতীয় পত্র সব অঙ্ক তুমি এই বেসিক দিয়ে শেষ করতে পারবা। হয়তো তোমাদের কল্পনার বাহিরে এখনো আছে যারা বেসিকের উপর সলভ করতেছে না। তোমরা কিন্তু, আমি জানি বাংলাদেশে ম্যাক্সিমাম স্টুডেন্ট চ্যাপ্টার, এক একটা চ্যাপ্টারের টেকনিক অনুযায়ী তোমরা সলভ করে ফেলো, এতে পরীক্ষার নাম্বার পাও, ভালো ভালো জায়গায় নাম্বার। কিন্তু যারা টেকনিক একটু দুর্বল তারা সলভ করতে পারে না। কিন্তু আসলে কি জানো, সকল টেকনিকের রাজা হচ্ছে বেসিক। এই বেসিকে তোমার অঙ্ক সলভ করে দিবে, তোমার দরকার নেই তো আলাদা আলাদা টেকনিক শিখে বিপদে পড়া। একটা বেসিকে সলভ হবে সবকিছু। দেখো কি বলছে, টেলিফোন অথবা বিদ্যুৎ বিল পাওয়া গেল। শোনো, আমরা এরকমটা দেখলে ঘাবড়ায় যাই, হ্যাঁ হ্যাঁ আমি তো ব্যবসা করি, টেলিফোন বা বিদ্যুৎ বিল পাওয়া গেল মানে কি? শোনো, একটা কথা আমি বলি, এই বিলটা মানে হচ্ছে একটা বিলের কাগজ। কিসের কাগজ? বিলের কাগজ। বিলের কাগজটা সরকারি কোনো লোক আইসা তোমাকে দিয়ে যাবে, তোমার দোকানে এসে কি দিয়ে যাবে। বিদ্যুৎ বিল পাওয়া গেল মানে এই না যে তুমি বিদ্যুৎ সাপ্লাই করো, তুমি এই জন্য তোমাকে বিদ্যুৎ বাবদ মানুষে বিল দিছে। এটা কিন্তু পাগলের কথা ছাড়া কিছু না। কারণ বিদ্যুৎ নিয়ে বিজনেস করার সামর্থ্য কিন্তু তোমার নাই, এটা হচ্ছে সরকারি জিনিস। আর আমরা যার হিসাব করতেছি সে অবশ্যই সরকারের লোক না, সে একজন ব্যবসায়ী। তার মানে বুঝতে হবে যে বিদ্যুৎ, এই ব্যবসায়ী বিদ্যুৎ ব্যবহার করছে, ওই যে বিদ্যুৎ বিল আসছে, ওই বিদ্যুৎ বিলটা আইসা কলিং বিলে টিপ দিছে, বলছে কি চান? জি স্যার, আপনার গত মাসে বিদ্যুৎ বিল আসছে। এই বিদ্যুৎ বিলটা জাস্ট তুমি কি করছো, ওই বেটার কাছ থেকে রিসিভ করছো। এখন এই বিদ্যুৎ বিলটা যে রিসিভ করছো এটাকে মূলত বলা হয় টেলিফোন বিল, অথবা এরকম টেলিফোন বিলের ক্ষেত্রে হতে পারে টেলিফোন বা বিদ্যুৎ বিল পাওয়া গেল, এটাকে মূলত বলা হয় পাওয়া গেল। তাহলে এখন কি করছে এখানে দেখো, তাহলে তুমি যখন বিদ্যুৎ বিলটা হাতে নিলা, হাই হাই গত মাসে আমি 1100 টাকা বিদ্যুৎ ব্যবহার করছি, এই 1100 টাকা তোমাকে সরকারকে দিতে হবে। তাহলে তুমি বুঝতে পারছো যে তোমার বিদ্যুৎ বাবদ 1100 টাকা খরচ হয়েছে। ব্যবসায় খরচ বাড়া কি হয়? ডিবিট হয়। সেই জন্য বিদ্যুৎ বিল ডিবিট হবে। এটাকে আমরা শুদ্ধ ভাষায় বলি উপযোগ বিল। কি বলি? উপযোগ বিল। কারণ কারেন্ট, গ্যাস বিল, বিদ্যুৎ বিল এগুলাকে উপযোগ বিল বলা হয়। ঠিক আছে, উপযোগ বিল বলা হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে খরচ বাড়ছে ডিবিট, উপযোগ বিল ডিবিট, অথবা উপযোগ খরচ ডিবিট। উপযোগ খরচ ডিবিট কত টাকা? 1100 টাকা। তুমি জাস্ট বিলটা রিসিভ করেছো, টাকা এখনো দাও নাই, তার মানে সরকার তোমার কাছে 1100 টাকা পাবে। এটা তোমার জন্য দায়, তোমার দায় বাড়ছে, দায় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। সেই জন্য আর কি লাগবা? বকেয়া উপযোগ বিল ক্রেডিট। কি কারণে দায় বাড়ছে? উপযোগ বিল বকেয়ার কারণে। তাহলে বকেয়া উপযোগ খরচ অথবা বিল ক্রেডিট কত টাকা? সেম টাকা, 1100 টাকা। ওকে, যারা বুঝতে পেরেছো সবাই 108 নাম্বার ক্লিয়ার লিখে দাও। যারা ক্লাস থেকে আস্তে আস্তে চলে যাচ্ছ, ভালো না, এটা আমার কিছু হবে না, আল্লাহর রহমতে থাকো, কাজে লাগবে। সবাই একটু 108 নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। বিশ্বের মধ্যে যত জাবেদা আছে, সমন্বয় জাবেদা না, তোমাদের সবচেয়ে কঠিন কি? সমন্বয় জাবেদা না? সমন্বয় জাবেদা মানে কার্যপত্র করতে গেলে সমন্বয় জাবেদা তো কঠিন না? অথবা 10 অধ্যায় নিচে জাবেদা থাকে, এটা কঠিন না? আয় আল্লাহ, এই জাবেদা গুলো তুমি এই চুটকি দিয়ে সলভ করতে পারবে। 10 অধ্যায় পানির মতো যদি না বানাইতে পারছি তখন আমার বইলো। 10 অধ্যায় কোন শীট আমি দিব না, কোন শীট দিব না, একদিন দাঁড়ায় খালি লেকচার দিব, বিজনেসটা তোমাদের সামনে তুলে ধরবো। 10 অধ্যায় তোমার কাছে পানির মতো না লাগলো তখন বইলো।
আর সমন্বয় কঠিন, ওই কঠিন সমন্বয়, সমন্বয় যত কিছু হোক, সম্পদ, দায়, খরচ, আয়, ব্যয়, উত্তোলন এগুলা দিয়ে হয়। সো ঘাবড়ানোর কিছু নাই, আগে এই জিনিসগুলো ছিল। ওকে, এটা শেষ। এরপর দেখো বলছে বেতন অপরিশোধিত 2500 টাকা। অপরিশোধিত বেতন মানে কি? মূল কথা হচ্ছে একজন কর্মচারী তোমার কাছে কাজ করেছে, তুমি তাকে এখনো বেতন দাও নাই, এটাকে মূলত বলা হয় বেতন অপরিশোধিত। ওকে, তো সে কাজ করছে, তোমার তাকে বেতন দিতে হবে, তুমি তার থেকে সুবিধা গ্রহণ করছো, তুমি তারে খাটাইছো। সুবিধা গ্রহণ করা মানে খরচ। এখন তুমি টাকা দাও অথবা না দাও, বুঝছো? তুমি একজন কর্মচারী খাটাইছো, তার থেকে সুবিধা নিচ্ছ। আমি সুবিধা কাউকে দিলে আমার জন্য এটা আয়, আর আমি যদি কারোর থেকে সুবিধা নেই এটা আমার জন্য খরচ, বুঝছো? বেনিফিট লে চুকি, বুঝছো? তাহলে বেনিফিট যদি আমরা নিয়ে নেই এটাই আমার জন্য খরচ। টাকা এখন তাকে দেই অথবা না দেই সেটা হচ্ছে পরের ব্যাপার। তাহলে আমরা যেহেতু তাকে খাটাইছি, সে আমাকে সার্ভিস দিয়েছে, এখন আমাকে তাকে বেতন দিতে হবে, আমার এটা খরচ, খরচ বাড়লে ডেবিট হয়, সেই জন্য বেতন হিসাব ডেবিট 2500 টাকা। আমি যদি তাকে নগদ দিতাম, নগদান হিসাব ক্রেডিট 2500 টাকা হইতো, কিন্তু না, আমি অপরিশোধিত তাকে এখনো দেই নাই। যেহেতু আমি তাকে এখনো বেতন দেই নাই, সে আমার কাছে 2500 টাকা পায়, এটা হচ্ছে আমার জন্য একটা দায়। আমার কাছে কর্মচারী 2500 টাকা পায়, আমার জন্য কি দায়, আমার একটা দায় বাড়ছে। দায় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। দায়টার নাম কি? বকেয়া বেতন। তাহলে বেতন ডেবিট, বকেয়া কি? বকেয়া বেতন ক্রেডিট। ঠিক আছে, 2500 টাকা। ওকে, সবাই 117 নম্বর একটু ক্লিয়ার লিখে দাও। 117 নম্বর একটু ক্লিয়ার লিখে দাও। দশম অধ্যায় বলতে হচ্ছে তোমাদের 9, 10 যে দশম অধ্যায় ছিল আর্থিক অবস্থা বিবরণী, সেটা তোমাদের ইন্টারমিডিয়েট হচ্ছে নবম অধ্যায়, বুঝছো? মানে অভ্যাস হয়ে গেছে দশম অধ্যায় বলতে বলতে। এসএসসি তে দশম অধ্যায় হচ্ছে আর্থিক বিবরণী, এটাকে বলা হয়। তোমাদের 9, 10 ইন্টারমিডিয়েট হচ্ছে তোমার ফার্স্ট পেপার হচ্ছে কি নবম অধ্যায়, আর সেকেন্ড পেপারে দ্বিতীয় পত্রে আর্থিক বিবরণী হচ্ছে পঞ্চম অধ্যায়, বুঝছো? এটার কথা আমি বলতেছি। ওকে, ঝামেলা শেষ। ওকে, পরবর্তী দেখো এখন কি হইতেছে। এখানে কিন্তু একটা জটিল প্রশ্ন আছে, একটু খেয়াল করো। দ্বারে সেবা প্রদান করা হলো। দ্বারে সেবা, হোয়াট ইজ সেবা? হোয়াট ইজ সার্ভিস? সার্ভিস কি? সার্ভিস কি? সার্ভিস মানে হচ্ছে তুমি কোনো পণ্য বিক্রি করবা না, তোমার মেধা, তোমার শারীরিক শ্রম দিয়ে তুমি কাউকে কোনো কিছু সুবিধা দিবা, এটাকে বলা হয় সার্ভিস, অথবা বাংলাতে বলা হয় সেবা, বুঝছো? তুমি কোনো পণ্য কোনো কিছু বিক্রি করবে না, জাস্ট তোমার মেধা অথবা তোমার শারীরিক শ্রম দিয়ে তুমি তাকে কোনো সুবিধা দিবা, এই সুবিধাটাকে মূলত বলা হয় সেবা দেওয়া। আর এই সেবা দিয়ে তুমি যে আয় করবা এটাকে বাংলাতে বলা হয় সেবা আয়, ইংলিশে বলা হয় সার্ভিস রেভিনিউ। আমি কিন্তু বিবিএ এর টিচার, অনেক সময় আমি ইংলিশ বলবো, আমার এটা আমি ইচ্ছা করে বলবো না, মানে মুখ দিয়ে চলে আসবে, বুঝছো? এখন তুমি যখন কাউকে সুবিধা দিয়ে টাকা আনবা, এটা তোমার জন্য 100% আয়। 100% কি আয়? যেমন আমি যদি তোমার কাছে কোর্স বিক্রি করি, এর জন্য আমি তোমার কাছে যে টাকাটা পাবো সেটা আমার জন্য আয়, আর তোমার জন্য খরচ। তোমার জন্য এটা টিউশন ফি, আমার জন্য টিউশন কি, আমার জন্য এটা কি সেবা আয়। গুড, এখন চলো আমরা একটু দেখে আসি। দ্বারে সেবা প্রদান করা হয়েছে মানে দ্বারে সেবা দিছি, মানে মনে করো আমি কাউকে পড়াইছি কিন্তু টাকা নেই, টাকা নেই অথবা না নেই, আমার কিন্তু আয় হয়ে গেছে, আমি টাকা পরে নিব। তাহলে আমি যে তাকে সেবা দিলাম, তার কাছে আমি টাকা পাই। আমি যদি কারো কাছে টাকা পাই, সে তাকে আমি বলি দেনাদার, এবং আমি যদি কারো কাছে টাকা পাই সেটা আমাদের জন্য সম্পদ। দেনাদার নামক সম্পদ বাড়ছে, সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। কত টাকা? 4000 টাকা। ওকে, ঠিক আছে। এবং আমি যে তাকে সেবা দিলাম, সেবা তো দিয়ে দিছি, সুবিধা দিয়ে দিছি, আয় হয়ে গেছে, সে টাকা পরে দেখ, সমস্যা নেই। আয় বাড়ছে, আয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। কি আয় বাড়ছে? কোন আয়? সেবা আয়। সেই জন্য সেবা আয় কি ক্রেডিট। কত টাকা? 4000 টাকা। ওকে, সবাই 88 নাম্বার ক্লিয়ার লিখে দাও। যদি আমার ক্লাসটা এভাবে তোমাদের কাছে কন্টিনিউ ভালো লাগতে থাকে, অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের বলবা, এবং তোমাদের ফ্রেন্ডসদের বলবা, জানাইবা যে ক্লাসগুলো দেখো স্যারের। তুমি আমাকে আজকে যা দেখতেছো না, এইভাবেই সলভ করব অন্য চ্যাপ্টার। খালি আমি একটু নামতে দাও, মানে আমি তো বিবিএ তে ছিলাম, একটু নিচে নামছি, একটু নামতে দাও ভালো করে,
দ্বিতীয় পত্র শুরু করব, বুঝছো? মাথার এদিক দিয়ে ঢুকবে, ওই দিক দিয়ে বের হবে। এই যে বের হবে তোমার মাথা সারা জীবন থাকবে, আর কোনোদিন তোমার শিখতে হবে না। ওকে, এখন এটা হচ্ছে তাসনুবা বলছে হচ্ছে তোমার সেবা হিসাব ডেবিট, প্রাপ্য সেবা ক্রেডিট। এটা কিন্তু হয়নি তাসনুবা, তোমার আনসার কিন্তু হয়নি। এটা হচ্ছে আনসার, দেনার ডেবিট, সেবা হিসাব ক্রেডিট, বুঝছো? সেবা হিসাব ক্রেডিট। ওকে, সায়েন্স থেকে কমার্সে আসছো, একটু বুঝতে সমস্যা হচ্ছে ভাইয়া। তোমার জন্য প্রথম ক্লাসটা, তুমি প্রথম ক্লাস ছাড়া এটা দেখবা না। প্রথম ক্লাস যদি দেখো, আমি মনে করি না তোমার সমস্যা তেমন হবে, কারণ আমি কিন্তু এখনো রানিং এ আছে, বেসিক এ আছে, বুঝছো? ওকে, আচ্ছা তাসনুবা, তোমার কি ক্লিয়ার? কোনো সমস্যা তাসনুবা? ওকে, আমরা শেষ করে দেব সামনের অঙ্কগুলো। ওকে, দেখো 79 নাম্বার, একজন মক্কেলের কাছ থেকে অগ্রিম প্রাপ্তি 6000 টাকা। আচ্ছা, মক্কেল তোমাকে অগ্রিম কেন দেবে? হয়তোবা তুমি কোনো আইনজীবী, হয়তোবা তুমি কোনো টিচার, অথবা হয়তো কোনো তুমি হিসাব রক্ষক, ঠিক আছে? অথবা তুমি অ্যাডভোকেট, তুমি কি করো? কাজ করো। অথবা তুমি কম্পিউটার সার্ভিসিং এর দোকান দিছো, অথবা মোবাইল সার্ভিসিং এর দোকান দিছো। মূল কথা হচ্ছে তুমি কোনো না কোনো ভাবে একটা সেবা কাজে নিয়োজিত, যেখান থেকে সেবা দিয়ে তুমি আয় করো। এখন মনে করো তোমার একটা কম্পিউটার দোকান আছে, একজন লোক আইসা বললো, দে ভাইয়া আমার তো কম্পিউটারের প্রবলেম হয়েছে, এটা একটু দেখেন তো। সে কম্পিউটারও তোমাকে দেখালো, তুমি বললা কি যে আপনার কম্পিউটার ঠিক করতে 6000 টাকা লাগবে। সে বললো ঠিক আছে ভাই, আমি কম্পিউটারটা দিয়ে গেলাম এবং সাথে আপনাকে 6000 টাকা দিয়ে গেলাম। তুমি 6000 টাকাটাও রাখলা, কম্পিউটারটা রাখলে। এখন ব্যাপারটা কি খেয়াল করো, তুমি সেবা দেওয়ার জন্য তার কাছ থেকে আগে টাকা নিয়ে নিছো। এইটাকে মূলত বলা হয় একজন মক্কেলের কাছ থেকে অগ্রিম প্রাপ্তি 6000। মক্কেল মানে কিন্তু মগানা, মক্কেল মানে হচ্ছে ক্লায়েন্ট, ঠিক আছে? কি ক্লায়েন্ট মানে গ্রাহক। ওকে, তাহলে তুমি কিন্তু 6000 টাকা পাইছো, এটা নিঃসন্দেহে তোমার ব্যবসায় নগদ টাকা সম্পদ বাড়ছে কি 6000 টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট কত? 6000 টাকা। এটা কোনো সন্দেহ না, যে এটা সন্দেহ আছে সে এখন অ্যাকাউন্টিং বুঝে না। কিন্তু তুমি যে তার কাছে টাকাটা রাখছো, তুমি কিন্তু তাকে কাজ করে দাও নাই। তুমি বলছো হ্যাঁ ঠিক আছে দিয়ে যান, এক সপ্তাহ পরে ঠিক করে দিব। কাজ কি তুমি তাকে করে দিছো? করে দাও নাই। সেবা না দিয়ে তার কাছে টাকা রাখছো। বলো তো এটা কি তোমার জন্য সম্পদ নাকি দায়? সেবা না দিয়ে যে টাকা রাখছো, সে নগদ টাকা তো বাড়ছে, ঠিক আছে, নগদ সম্পদ, কিন্তু আরেকটা তোমার কি তৈরি হইলো? দায় তৈরি হয়েছে। কি তৈরি? দায়। তাহলে অবশ্যই তোমার দায় বাড়ছে। এখন দায় যদি বাড়ে, দায় বাড়লে কি হয়? ক্রেডিট হয়, কারণ তুমি তাকে এখনো সেবা দাও নাই। যখন তুমি সেবা দিবা, সার্ভিস দিয়ে দিবা, তখন সেটা তোমার আয় হবে। তার মানে হচ্ছে তুমি সেবার বিপরীতে টাকা রাখছো, এটাকে মূলত বলা হয় সেবা দেওয়ার বিপরীতে তুমি অগ্রিম টাকা রাখো, এটাকে বলা হয় অগ্রিম সেবায়। কি বা সেবায়? অগ্রিম সেবায়। এটার আরেকটা সুন্দর নাম আছে, অনুপার্জিত সেবায়। যে সেবাটা এখন উপার্জিত হয় নাই কিন্তু তুমি টাকা রেখে দিছো, সেটাকে বলা হয় অনুপার্জিত সেবায়। আর এই অনুপার্জিত সেবায় হচ্ছে একটা দায়, কারণ সে এখনো পর্যন্ত তুমি সার্ভিস করে রাখ পর্যন্ত সে তোমার কাছে টাকা দাবি করতে পারবে। তার মানে অনুপার্জিত সেবায় হচ্ছে একটা দায়, দায় বলে কি হয়? ক্রেডিট হয়। এই জন্য আমাদের অনুপার্জিত সেবায় ক্রেডিট হবে। অনুপার্জিত সেবায় ক্রেডিট কত টাকা? 6000 টাকা। সবাই একটু 89 নাম্বার ক্লিয়ার লিখে দাও। সবাই একটু 89 নাম্বার ক্লিয়ার লিখে দাও। আমরা কয়টা জাবেদা করেছি? 2 3 4 5 6 7, 7টা জাবেদা আমরা করে ফেলছি। আমাদের আরো 10-15 মিনিট ক্লাস চলবে, এরকম মজাদার ভাবে তোমরা অঙ্ক শিখতে পারবে। ওকে, সবাই ক্লিয়ার? সাদিকুর রহমান, আচ্ছা ক্লিয়ার, কোনো সমস্যা নেই। গুড, আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী জার্নালে। ধরো আমি কমেন্ট একটু দেখতেছি, আসলে কমেন্ট একটু প্রবলেম হয়। একটু পানি খেয়ে নি, হ্যাঁ একটু পানি খেয়ে নি, পানি করে রাখলাম। আচ্ছা, এখন আমরা করব এই জার্নালটা, এই জার্নালগুলো করবো।
125 125 কি লেখা আছে দেখো, ভাড়া প্রদান 20,000 টাকা, যার 4/1 মালিকের। শোনো, এরকমটা হয় যে মনে করো মালিকের বাসা এবং মালিকের বিজনেস একই বিল্ডিং এ, অথবা এরকমটা হতে পারে যে মালিকের বাসা অনেক দূরে কিন্তু মালিকের দোকান হচ্ছে আরেক জায়গায়। এখন এরকম হতে পারে যে মালিকে বলে দিছে যে আমার বাড়ির যদি বাসা ভাড়ার জন্য কেউ আসে তাহলে টাকা দিয়ে দিস। তো এখন কর্মচারী টাকা দিছে, দেওয়ার সময় সে হিসাব রাখছে যে সে 20,000 টাকা ভাড়া দিছে। তো 20,000 টাকা যে সে ভাড়া দিছে এর 4/1, 20,000 এর 4/1 কত? 4/1 হচ্ছে তোমার 5,000 টাকা। 20,000 টাকা সে ভাড়া বাবদ দিছে, কিন্তু 4/1 হচ্ছে মালিকের। মালিকের মানে হচ্ছে সে 4/1 5,000 টাকা সে মালিকের বাসা ভাড়া বাবদ দিছে। কার বাবদ? মালিকের বাসা ভাড়া বাবদ সে 5,000 টাকা দিছে। অথবা এরকমটা হতে পারে যে এটা এমন একটা প্লেস যে প্লেসে মালিকের 4/1 জায়গাতে থাকে এবং 3 জায়গা হচ্ছে তার বিজনেস। বুঝছো? তার মানে 4/1 যে জায়গাটা সেটা হচ্ছে মালিকের ব্যক্তিগত ব্যবহারের জন্য, এবং তার জন্য যে খরচটা হবে এটা মালিকের ব্যক্তিগত খরচ, এবং ব্যবসায় থেকে মালিকের ব্যক্তিগতভাবে কোনো খরচ হলে সেটাকে বলা হয় উত্তোলন। আমরা গত ক্লাসে জেনে আসছি ব্যবসা থেকে মালিকের আন্ডারে কোনো খরচ বা টাকা গেলে সেটাকে বলা হয় উত্তোলন। তাহলে এখানে কি দাঁড়ালো জিনিসটা দাঁড়ালো, আমরা ভাড়া দিয়েছি, ভাড়া খরচ ডেবিট, ভাড়া খরচ বাড়ছে বাড়লে কি হয়? ডেবিট হয়। ভাড়া খরচ কত? 20,000 এর মধ্যে যদি 5,000 টাকা মালিকের হয়, আমাদের দোকান ভাড়া বাবদ কত? 15,000 টাকা ডেবিট। কত হাজার টাকা? 15,000 টাকা ডেবিট। এবং এই 5,000 টাকা যে মালিক থাকে তার জন্য আমরা ভাড়া দিচ্ছি। মালিক ব্যবসা থেকে কোনো কিছু নিলে কি হয়? উত্তোলন হয়। সেজন্য আমাদের উত্তোলন বাড়ছে। উত্তোলন বাড়লে কি হবে? ডেবিট হবে। সেজন্য উত্তোলন ডেবিট কত? 5,000 টাকা। নিঃসন্দেহে আমার 20,000 টাকা নগদান থেকে কমে গেছে, আমার ব্যবসা থেকে নগদান সম্পদ কমলে কি হয়? ক্রেডিট হয়। সেজন্য 20,000 টাকা কি হবে? ক্রেডিট হবে। সবাই একটু 125 নাম্বার ক্লিয়ার লিখে দাও। সবাই 125 নাম্বারটা ক্লিয়ার লেখো। লেখো যে 125, একটু কমেন্ট করে দিও 125 ক্লিয়ার। আচ্ছা, আর নাই, আমরা চলে যাবো 106 নাম্বারে। এটা আমাদের শীট থেকে। হ্যাঁ, 106 দেখো, এই জার্নালগুলো কিন্তু ভালো করে খেয়াল করো, এগুলো কিন্তু নরমালি থাকে না, তবে এতক্ষণ যে ছিল থাকে, এটা থাকে না, এটা বিশেষ থাকে। তবে এগুলো কেন দিচ্ছি আমি চাই তুমি সব জায়গাটা পারবা। তুমি যে জায়গাটা 2 চোখে দেখো নাই ওইটাও তুমি পারবা, তাহলে তুমি জায়গাটা পারো। দেখো কি লিখছে, মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায়ের ঋণ পরিশোধ কত টাকা? 22,000 টাকা। শোনো, মালিকে বিজনেস করেছিল, তার বিজনেস বাবদ একটা ঋণ ছিল কত টাকা? 22,000 টাকা। সেটা কি করলো? মালিক তার নিজ পকেট থেকে দিয়ে দিল। খেয়াল করো, এখন প্রথম কথা হচ্ছে মালিক যদি আমাদের ব্যবসার ঋণের টাকা দিয়ে দেয় তাহলে আমাদের বিজনেসের ঋণ যে একটা দায় ছিল সেই দায়টা কমে যাবে। বিজনেসের যে ঋণ দায় ছিল সেই দায়টা কি যাবে? কমে যাবে। দায় কমলে কি হয়? ডেবিট হয়। কত টাকা দায় কমবে? 22,000 টাকা। এখন কথা হলো, মালিক ব্যক্তিগতভাবে 22,000 টাকা দিছে, মালিক ব্যক্তিগতভাবে 22,000 টাকা আমার বিজনেসে দিছে। মালিক ব্যক্তিগতভাবে ব্যবসায় কোনো কিছু দিলেই মূলধন হয়, কোনো কিছু দিলে কি হয়? মূলধন হয়। তাহলে মূলধন বাড়ছে, মূলধন বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তাহলে মূলধন হিসাব কি? ক্রেডিট। কত টাকা? 22,000 টাকা। অনেকে বলতে পারো স্যার টাকা তো ব্যবসায় নাই। আচ্ছা, টাকায় ব্যবসায় নাই দিকে কি হয়েছে? টাকা ব্যবসায় নাই, ঠিক আছে, টাকা তো মালিকে দিছে, ঋণ দ্বারা নিয়ে গেছে, তাহলে ব্যবসায় কি কমছে? ঋণ কমছে। সেজন্য ঋণ কি? ডেবিট। তাহলে টাকাটা কে দিচ্ছে? মালিক তার ব্যক্তিগত পকেটে। মালিক যদি ব্যক্তিগত পকেটে তার ব্যবসায় কোনো টাকা দেয় সেটা অবশ্যই মূলধন, মূলধন হিসাব ক্রেডিট। এখন তুমি বলবো স্যার মূলধন তো বাড়া নাই। আরে টাকা এনে বাড়া নাই, কিন্তু মালিকের পাওনা তো ব্যবসায় বাড়ছে। মালিক আগে যা পাইতো এখন সে আরো 22,000 টাকা বেশি পাবে। তার মানে কি তার মূলধনের পাওয়ার বাড়ছে না? তার মালিকানা সত্ত্ব বাড়ছে না? তাহলে মূলধন বাড়লে কি হয়? ক্রেডিট হয় 22,000 টাকা। আশা করি 106 নম্বরটা বুঝতে পেরেছো। আশা করি 106 নম্বরটা বুঝতে পেরেছো। গুড।
ওকে, এরপরে যে হিসাবটা লাস্ট, আজকে তোমাদেরকে ছুটি দিয়ে দেবো। দেখো তোমরা কিভাবে অঙ্ক করবো, তুমি কোন জাবেদাটা করবো। আমি কিন্তু কঠিন কঠিন জাবেদা করে দিচ্ছি, মোটামুটি কিন্তু কঠিন, এগুলো কিন্তু ঝামেলা হবে অনেকেরই। 107 দেখো, মালিক ব্যক্তিগত অর্থ থেকে কর্মচারীর বেতন পরিশোধ। শোনো, কর্মচারী কাজ করে ব্যবসায়, তারা আমি বেতন দিলে ব্যবসা থেকে দিব। এখন মালিক বললো ঠিক আছে, মনে করো একটা ঘটনা ঘটলো যে সে কাজ করে বিজনেসে, আচ্ছা বিজনেস মনে করো এখন দোকানপাট বন্ধ, সে আসলো, স্যার আমার তো অনেক সমস্যা, আমার গত মাসে বেতন একটু দেন, আমার বাড়িতে আমার ওয়াইফ অসুস্থ বা আমার আম্মু অসুস্থ। হ্যাঁ ঠিক আছে, নাও আমার পকেট থেকে দিয়ে দিলাম। এরকম হতেই পারে, ঘটনা তো হবেই। এখন খেয়াল করো, সে যদি ব্যবসার কর্মচারী বেতন বাবদ টাকা না নিত, তাহলে এটা কিন্তু লেনদেন ছিল না। এটা কেন লেনদেন হলো, কারণ সে ব্যবসায়ের কর্মচারী, আমি মালিক, তাকে টাকা দিব, তার মানে কি ব্যবসায়ের জন্য একটা খরচের বার সে কমলো। খেয়াল করো, তাইলে ব্যবসায়ের ক্ষেত্রে তুমি খেয়াল করো, ব্যবসায়ের ক্ষেত্রে খেয়াল করো, ব্যবসায় যদি তুমি খেয়াল করো, তাহলে বেতন নামে একটা খরচ, সেটা কি বাড়ছে, তার বেতন হিসাব কি ডেবিট, বেতন হিসাব কি ডেবিট, কত টাকা 12,000 টাকা, খরচ বাড়ছে, ডেবিট হবে। এখন কত হচ্ছে, খরচ কি আমরা ব্যবসা থেকে দিছি, ব্যবসা থেকে দিলে নগদান ক্রেডিট হতো না, এটা তো মালিকের পকেট থেকে দিছি। তাহলে মালিকে আলটিমেটলি মালিকের টাকাটা বিজনেসে ঢুকে গেছে। তো মালিকের টাকা বিজনেসে ঢোকা মানে কি, মূলধন, মূলধন বাড়লে কি হয়, ক্রেডিট। কে বলছে, আমি বলছি, আমি না, লোকাপি ছিল বলছে। তাহলে মূলধন হিসাব কি হবে, ক্রেডিট। কত টাকা, 12,000 টাকা। সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও, সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও, সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও। ধন্যবাদ তোমরা শেষ সময় পর্যন্ত আমার সাথে থাকার জন্য। নেক্সট ক্লাসে তোমাদের জন্য আরো কিছু অ্যাডভান্স লেভেলে জাবেদা আসবে, তবে যেই জাবেদাই হবে সব কিন্তু একই রুলস হবে। আমরা 3 থেকে 4টা জাবেদা ক্লাস করব, তারপরে তুমি যে চ্যাপ্টারই করো না কেন দৌড়াবে, দৌড়াবে মানে বুঝছো, তোমাকে আর তখন খাটতে হবে না। কিন্তু এই ক্লাস যারা বুঝো নাই বা যাদের প্রবলেম, তাদেরকে দৌড়ানো যাবে না, তারা হাফাইতে হাফাইতে শেষ হয়ে যাবে, চ্যাপ্টার বোঝানো যাবে না। ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। এখন তোমরা যদি বলো স্যার হোমওয়ার্ক দেওয়ার জন্য, তোমরা মনে করো আমার যে জাবেদা শীটটা আছে, এই জাবেদা শীট থেকে তোমার যার যেটা মন চায় তুমি জাবেদা প্র্যাকটিস করতে থাকো। এবং তুমি যদি মনে করো 21 নম্বর জাবেদা করছো, 21 নম্বরটা তোরা এটা করছো, 22 নম্বরটা তুমি করতে গিয়ে তোমার সমস্যা, তুমি সম্পদ দায় চিনতেছো না, রাজবৃদ্ধি বুঝে অঙ্কটা করতে পারতেছো না, মেসেঞ্জার গ্রুপে বলবা, যারা পারবে তারা সলভ করে দিবে, আমার চোখে পড়লে আমি সলভ করে দিব, অথবা পরবর্তী দিন লাইভে তোমাকে সলভ করে দিব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, মাত্র আমাদের খেলাটা শুরু হয়েছে। আমরা আরো বিভিন্ন কঠিন কঠিন চ্যাপ্টার আছে, আমরা ওইগুলোকেও অনেক সহজেই প্রকৃত নিয়মে সলভ করব, কোনো আর্টিফিশিয়াল নিয়ম হবে না, সম্পূর্ণ প্রকৃত নিয়ম। তোমাদের ক্লাস দেখা মাত্রই ভালো লাগবে ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে এই এতটুকুই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। কালকে 9:30 বাজে আবার আইসিটি ক্লাস, সবাই একটু আইসিটি ক্লাসের জন্য প্রস্তুতি নিও।